পরমাত্মীয়বৃন্দ, আপনাদের কাছে আমি একেবারেই নতুন মানুষ। শান্তিপুরে অনেক দিন আগে একবার এসেছিলাম, 10 বছর 12 বছর হয়তো হয়ে গেছে। তারপরে আমার তো অবস্থা শুনলেন, আমার বিষ্ণুদা খুব সুন্দর করে বললেন, অনেক বড় করেই বললেন। ঠিক ওই মায়েরা পিছনে বসে আছেন, মায়েদের মতন হাল, রাঁধার পরেই খাওয়া, আবার খাওয়ার পরেই রাঁধা, সারা জীবন এক চাকাতেই বাঁধা। সকালবেলা উঠেই রুগী দেখতে শুরু করা, আর কখন দুপুরবেলা হয় একবার কলেজে যাই, কলেজ থেকে আবার এসে রুগী দেখতে শুরু হয়, রাত্রি 10টা 11টা বেজে যায়। যাই হোক, আজকে যে পিতৃ তর্পণ, এখানে যে তর্পণ সভা হচ্ছে, আপনারা জানেন যে পিতৃপক্ষ শেষ হয়ে গেলে দেবী পক্ষের সূচনায় যখন মহালয় হয়, ওই মহালয়ের দিন গঙ্গায় মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গিয়ে তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তিল তর্পণ করে। সেখানে তর্পণ, গঙ্গার জলে দাঁড়িয়ে মন্ত্র উচ্চারণ করে তার পিতৃ তর্পণ, তাদের পূর্বপুরুষের তর্পণ করে। আমাদের সৌভাগ্য, আমাদের ঠাকুর শিখিয়েছেন যে আমরা এই প্রত্যেক কাজেতেই এইরকম বাবা মা চলে গেলে তাদের উদ্দেশ্যে এরকম তর্পণ সভা করি। আমার মনে হয় এটা সব থেকে বড় তর্পণ। এইরকম তর্পণ বুঝি আর হয় না। এই যে এত মানুষকে আজকে বিষ্ণুদা আমাকে কলেজে যেতে দিলেন না, আমি বললাম জানুয়ারি মাসে একটা ক্যাজুয়াল চলে যাবে, 14টা ক্যাজুয়াল পাই তো, তার মধ্যে একটা চলে যাবে, বললাম যেতে হবে না, কারণ এটা চলেন, ওখানে যেতে হবে। আমি সুবোধাকে কথা দিয়েছি, তা এখানে ধরে নিয়ে আসলেন। তা এই যে কাজটা আমরা করছি, এইটার মধ্যে দেখবেন গঙ্গায় যেমন জোয়ার আসে ভাটা আসে, মানুষের জীবনেও এরকম জোয়ার আসে ভাটা আসে। কখনো সুখের সঙ্গে দেখা হয়, কখনো দুঃখের সঙ্গে দেখা হয়, কখনো সুখ দুঃখ দুজনেই বিদায় নিয়ে চলে যায়, তখন একটা ফেলে জীবন পড়ে থাকে। আমাদের সৌভাগ্য, আমাদের সুকৃতি যে আমাদের জীবনটা ফেলে পড়ে থাকে না। ঠাকুর আমাদের শিখিয়েছেন, সুখ এবং দুঃখ যদি তোমার গতি রোধ করতে না পারে, বরং আরো গন্তব্যে আপ্রাণ করে তোলে, তবে তুমি নিশ্চয়ই গন্তব্যে পৌঁছবে। সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, গন্তব্যে পৌঁছানো যাবে। খালি ওই পা দুটো আঁকড়ে ধরে বসে থাকতে হবে। আর এই যে তিনি একটা বুনিয়াদি চাল আমাদের শিখিয়েছেন, বলছিলাম যেটা গঙ্গায় যেমন জোয়ার আসে ভাটা আসে, মানুষের জীবনে এরকম দুঃখ কষ্ট আসে, কখনো সুখ কখনো দুঃখ, কখনো কখনো মা লক্ষ্মী এসে বলেন, হয় তুমি আমায় ছাড়ো, নতুবা তোমার বুনিয়াদি চাল ছাড়ো। যারা প্রকৃত বুনিয়াদ তারা বলেন, মা তোমায় ছাড়িতে পারি, কিন্তু বুনিয়াদি চাল ছাড়িতে পারি না। এই সৎসঙ্গটা হচ্ছে, এই স্মৃতিতর্পণ অনুষ্ঠানটা হচ্ছে, আমরা যারা সৎসঙ্গী, আমরা যারা ঠাকুরের রঙে নিজের ঘরে রাঙিয়েছি, এটা আমাদের কাছে একটা বুনিয়াদি চাল, এটা আমাদের কাছে একটা বুনিয়াদি আনা, এটা আমরা বুনিয়াদি চাল। আমাদের যতই দুঃখ কষ্ট হোক, এই চালটা আমরা ছাড়তে পারি না। তাই আজকে এইখানে দাঁড়িয়ে এই বাড়ির যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে এই যে তর্পণ, এই তর্পণ এই বছরই শেষ নয়, প্রতি বছরে যেন এই তর্পণ হয়। আমি ডাক্তার কানাইলাল ঘোষ, আমি আসতে পারি না পারি আলাদা কথা, আপনারা যে কটা মানুষ সেখানে থাকবেন, এই তর্পণ চালিয়ে যেতেই হবে। আমরা যতদিন বেঁচে থাকবো বাবা মার উদ্দেশ্যে এই তর্পণ আমরা ছাড়বো না। এটা আমাদের কাছে একটা মনে দিয়া না, এটা মনে রাখবেন। আর আরেক কথা বলি, যে এই যে সৎসঙ্গ আমরা করছি, এই সৎসঙ্গের যে মূল উদ্দেশ্য, এই উদ্দেশ্যগুলো কিরকম। একদিন শ্রদ্ধেয় কিরণচন্দ্র মুখোপাধ্যায় বলে একজন মানুষ ছিলেন, আলোচনা প্রসঙ্গে কিরণদার নাম পাবেন, দেখবেন কিরণচন্দ্র মুখোপাধ্যায়ের নাম আছে। তিনি বদ্রীদাস টেম্পলে থাকতেন। কিরণদা অনেকটা পিছনে, সৎসঙ্গ হচ্ছে অনেকটা পিছনে দাঁড়িয়ে আছেন, ঠাকুর এখানে বসে আছেন। ঠাকুর বসে বসে দুবার জোরে জোরে নিঃশ্বাস নিলেন, জোরে জোরে নিঃশ্বাস নিলেন, নিয়েই কিরণদার দিকে তাকিয়ে কিরণদাকে কি একটা ইশারা করে বললেন, বলে সামনে যারা বসেছিলেন তাদের বলছেন, এই কিরণ দেখি কলম বল দেখি, ইশারা করে কি কলম। সবাই হতবাক, সবাই হতমম্ব, সবাই ভাবছেন যে আপনি কিরণদাকে দুবার জোরে জোরে দুবার জোরে জোরে নিঃশ্বাস টেনে কিরণদাকে ইশারা করে কি একটা বললেন, আবার ওদিক থেকে কিরণদাও কি একটা ইশারা করে বললেন। তা আমরা কি করে বুঝবো, আপনি কিরণদাকে কি ইশারা করে বললেন। ঠাকুর বলছেন, ও কিরণ, তোরে কি ইশারা করে কলাম, একটু বই কয়ে দে। কিরণদা বলছেন, আপনি তো জানতে চাইছিলেন যে ওই বাগানে যে ফুল ফুটেছে, ওই ফুলের গন্ধ ভেসে ভেসে আসছে, কেমন লাগছে, কেমন সুন্দর লাগছে, এটা আপনি তো জানতে চাইছিলেন। তাই আমি আপনাকে ইশারা করে বললাম, ভেরি নাইস, ভেরি ফাইন, খুব সুন্দর, খুব ভালো লাগছে, এটা আমি আপনাকে ইশারা করে বললাম। ঠাকুর বলছেন, ওই শুধু পাশাই ঘষ্টালি,
ইশারা বুঝলি না, শুধু পাছায় ঘষ্টালি, ইশারা বুঝলি না। ইশারাটা বুঝতে হয়, ঠাকুরের ইঙ্গিত বুঝতে হয়। এই ইঙ্গিত যদি বোঝা যায়, জীবনটা সঙ্গীতে পরিণত হয়। কিন্তু আমাদের মুশকিল হয়েছে কি, আমরা এই ইঙ্গিতটাই বুঝতে পারিনি। এই ইঙ্গিতটা যদি বুঝতে পারতাম, তাহলে বাবা মাকে কেমন করে শ্রদ্ধা করতে হয়, বাবা মাকে কোথায় রাখতে হয়, সেটা আমরা শিখতে পারতাম। কিন্তু সেটা আমরা শিখিনি। আজকে আমরা দেখছি বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছি। বাবা মার উপর শ্রদ্ধা নেই, ভক্তি নেই, প্রেম নেই, ভালোবাসা নেই। একজন মানুষ এসেছেন, এসে বসেছেন ঠাকুরের কাছে, বসেছেন। ঠাকুর বলছেন, আছিস কেমন? যেমন সবাইকে জিজ্ঞাসা করতেন, গেলেই দেওঘরে গেলেই, কেমন আছিস, কনে আলি, যা আনন্দ বাজার খাইছিস তো, এরকম বলতেন না? তো বলছেন, আছিস কেমন? বলছে, কেমন থাকবো? কত লোক বলছেন, কেমন থাকবো? ভিটে বাড়ি হারিয়েছি, টাকা পয়সা হারিয়েছি, ধন সম্পত্তি হারিয়েছি, আসার সময় গরুর গলা থেকে দড়িটা খুলে দিয়েছি, মাঠের মধ্যে ছেড়ে দিয়ে ঘরে শিকড় তুলে দিয়ে চোখের জল মুছতে মুছতে ওই বঙ্গ থেকে এই বঙ্গে চলে এসেছি, কেমন থাকবো? ঠাকুর ফিক করে একটু হাসলেন, ফিক করে একটু হাসলেন, হেসেই বলছেন, ওই যা যা হারা বললি ওসব কিছুই হারা নয়। যেখানে আইছিস সেখানে একটু সাবুদ হয়ে দাঁড়া, একটু মাথা উঁচু করে দাঁড়া, এটা বললেন। ঠিক সেই সময় আরেকজন গুরু ভ্রাতা তিনি এসেছেন, এসে ঠাকুরকে প্রণাম করছেন। প্রণাম করে বলছেন, ঠাকুর আমিও চলে এসেছিলাম, আমিও ওই বঙ্গ থেকে এই বঙ্গে চলে এসেছিলাম। আমিও সব, একটা ঘরে আমার কাঁঠাল জাগ দিয়া ছিল, একটা ঘরে আম জাগ দিয়া ছিল, ঘরের শিকল তুলে দিয়ে চোখের জল মুছতে মুছতে এক কাপড়ে চলে এসেছিলাম, আমিও চলে এসেছিলাম। আপনার আশীর্বাদে একটুখানি জায়গা কিনে একটু বাড়ি বানিয়েছি। আপনি বলে দেন আমার বাড়ির গৃহপ্রবেশ কবে হবে, আমার বাড়ির নামকরণ কি হবে, এটা আপনি ঠিক করে দেন। ঠাকুর গিরিশ পণ্ডিতা বলে একজন মানুষ ছিলেন, গিরিশ পণ্ডিতদাকে ডেকে তার বাড়ির গৃহপ্রবেশ কবে হবে, দিন ক্ষণ লগ্ন সব ঠিক করে দিলেন। দিয়ে বলছেন, বাড়ি তো বানাইছিস, বল দেখিন বাড়ির গৃহদেবতা কিডা? বাড়ির গৃহদেবতা কে? পাবনা ভাষার কথা তিনি বলতেন, বাড়ি তো বানাইছিস, বল দেখিন বাড়ির গৃহদেবতা কিডা? বলছেন, বাড়ির গৃহদেবতা, তার কাঁধে একটা ঝোড়া ছিল, তার থেকে একটা ছবি বার করে দেখিয়ে বলছেন, ইনি আমার বাড়ির গৃহদেবতা। ঠাকুর বলছেন, ও তো আমার ছবি। বলে, হ্যাঁ, আপনি আমার বাড়ির গৃহদেবতা, আপনি আমার বাড়ির গৃহদেবতা। ঠাকুর বলছেন, আমি তো আছি, আমি ছাড়া তোমার বাড়ির গৃহদেবতা কিটা জানো? তোমার বাড়ির গৃহদেবতা হচ্ছেন তোমার বাবা এবং মা। তোমার বাড়ির সচল জগন্নাথ হচ্ছেন তোমার বাবা এবং মা। তোমার বাড়ির সচল বিগ্রহ হচ্ছেন তোমার বাবা এবং মা। এই সচল বিগ্রহের উপর যখন আমরা শ্রদ্ধাহারা হই, ভক্তিহারা হই, নিষ্ঠাহারা হই, চলনহারা হই, যখন তাদেরকে আমরা মনে করি যে ডালপালা ছেটে দেওয়ার মতন ছেটে দাও, বলে চলো আমরা একটা ফ্ল্যাট কিনে চলে যাই, আমরা আর এইখানে থাকবো না, এইসব বুড়ো বুড়িকে নিয়ে আমি আর পারি না, এইরকম যখন হয়, তখন দেখা যায় কি অঢেল বৈভব সম্পত্তির অধিকারী হওয়া সত্ত্বেও যেন কোথাও একটু শান্তি নেই। একটা সবসময় একটা গলায় কাটা ফোটার মতন একটা খচখচ 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 করে লাগছে, জীবনে একটি ধরনের শান্তি নাই। এই শান্তিটা আমাদের দরকার, আর এই শান্তিটার জন্যই আজকে এই ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এসে তার চরণ বন্দনা করি। ঠাকুর একটা কথা বলছেন, বলছেন যে অর্জনে পটু, সাশ্রয়ী কাজে, সুন্দরে সমাপন, এই দেখে তুই বুঝবি লোকের দক্ষতা কেমন। একটা মানুষ দীক্ষা নিয়ে কতখানি দক্ষ হয়ে উঠেছে, একটা মানুষের হাতের জল শুদ্ধ হয়েছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু দীক্ষা নিয়ে তিনি কতখানি দক্ষতা অর্জন করেছেন সেটা জানতে গেলে আগে দরকার হচ্ছে দীক্ষা নেয়া, আগে দরকার হচ্ছে দীক্ষা নেয়া। আজকে আমি এই বাড়িতে যখন এসে বসেছি, এখানে কি মা এসে বলছেন যে দাদা আমাকে চিনতে পারছেন? আমার সুবোধাকে বলছেন আমি 10 বছর আগে দীক্ষা নিয়েছি। এরকমটা নয়, এটা আরো গাঢ় হবে, এটা আরো গাঢ় হবে। ঋত্বিকের সঙ্গে, ঋত্বিক হচ্ছেন আপনার বাড়ির একজন অভিভাবক, ঋত্বিক হচ্ছেন বাড়ির একজন গার্জেন। আপনি যা করবেন, ছেলের বিয়ে দেবেন, মেয়ের বিয়ে দেবেন, যে কোনো শুভ কাজ করবেন, আপনি আপনার ঋত্বিকের সঙ্গে কথা বলবেন। ঋত্বিক হচ্ছেন ঠাকুরের প্রতিনিধি। তাই আরো গাঢ়ত্ব বাড়াতে হয়, আরো গাঢ়ত্ব, যত গাঢ়ত্ব বাড়ানো যায় ততটাই লাভ। তাই দেখবেন আমরা মনে করি কি, একটা মানুষ, শিক্ষিত মানুষ কি করে বুঝবো? একটা শিক্ষিত লোকের একটা চিহ্ন থাকে, এই চিহ্নটা কি, তিনি ভালো কথা বলতে পারেন, 5টা লোকের সমস্যার সমাধান করতে পারেন, 5 লোকজনকে নিয়ে চলতে পারেন, এইসব করতে করলে পরে দেখে বোঝা যায় মানুষটা একটা শিক্ষিত লোক। ঠিক তেমনি মানুষটা দীক্ষিত লোক, এটা কি দেখে বুঝবো? না, দীক্ষিত লোক দেখার চিহ্ন হচ্ছে, ঠাকুর বলছেন অর্জনে পটু, অর্জন করতে পারি, অর্জনে পটু,
সাশ্রয়ী কাজে সুন্দরে সমাপন, এই দেখে তুই বুঝবি লোকের দক্ষতা কেমন। ঠাকুর বলছেন সারা তোরা তো খেতেও জানিস না, শুতেও জানিস না, ঘুমাতেও জানিস না, বলেই বলছেন আইছিস তো অনেকক্ষণ, তারা ওই রকম জায়গায় বসলি কেন? বারবার করে এরকম করে ঠ্যাং সরাতে হয়, বারবার করে এরকম করে ঠ্যাং সরাতে, একজন আসলেই তাকে আবার রাস্তা করে দিতে হয়। ভালো জায়গায় একটু অধিক পানে গিয়ে বসতে পারছিস, আসছিস তো অনেকক্ষণ, অনেক আগে আইছিস, ঠিক কেমন করে বসতে হবে এটাও আমরা জানি না, কেমন করে ঘুমাতে হবে এটাও আমরা জানি না, কতক্ষণ ঘুমাতে হবে। ঠাকুর বলছেন ঘুমিয়ে তুমি ততটুকু অবসাদ না আসে, চেতন থাকাই বর বিধাতার, জড়ত্ব যায় না সে। আমাদের এমন মজা জানেন তো, প্রত্যেকটা ঘরে একটা সুন্দর টান টান করে বিছানা পাতা আছে, খালি যাচ্ছে একটু করে কেউ খুন্তি নাচ্ছে আর যে টুক করে শুয়ে পড়ছে একটু করে। আর ছেলেরাও তাই, পুরুষ মানুষরাও তাই, এসে হাত পা ধোয়া নেই, কিছু ধোয়া নেই, টুক করে শুয়ে পড়লো, ওখানে একটু ঘুমিয়ে নিল আবার, এরকম আর কি। দেখবেন যারা নন বেঙ্গলি, আমি কাউকে ছোট করছি না, খাটো করছি না, অপরাধ নেবেন না, যারা বাঙালি আছে তাদের বাড়িতে আমাদের মতন এরকম সব তক্তপোষ নেই বা খাট নেই, তারা সকালবেলা একবারে পাটি সাপটা মতন গুটিয়ে একটা দেয়ালের ধারে দিয়ে দেয়, ওইটা আবার রাত 10টার সময় খোলা হবে। পাটি সাপটা খুলবে ওই রাত 10টার পরে, তার আগে ওই পাটি সাপটা খোলা হবে না। আর আমাদের বাড়িতে এমন সব টান টান বিছানা, খালি সব ধূপ ধূপ করে শুয়ে পড়ছে। ঠাকুর বলছেন এতখানি ঘুমালো চলবে না, এতখানি ঘুমালে ব্রেনটা ড্যামেজ হয়ে যাবে। বলছেন ঘুমিও তুমি ততটুকুই, অবসাদ না আসে, চেতন থাকাই বর বিধাতার, জড়ত্ব যায় না সে। তাই ঘুমোতেও জানি না, আবার খাওয়া দেখবেন এক থালা ভাত নিয়ে বসলো, ঠাকুর বলছেন খেতেও তো জানি না কেমন করে খেতে হয়, এইটুকু ভাত খাবি, অল্প একটুখানি ভাত খাবি, অনেকটা তরকারি খেয়ে পেটটা ভরিয়ে ফেলবি, এইরকম খেতে হয়। বলছেন দেখবি বিজ্ঞান একদিন মেনে নিয়েছি। আজকে আমরা কারো একটু ব্লাড সুগার বাড়লেই আমরা বলি 2 কাপ ভাত খাবেন, মাত্র 2 কাপ ভাত খাবেন, আর বাকিটা তরকারি খেয়ে পেটটা ভরাবেন, বলে দিচ্ছি বিজ্ঞান মেনে নিয়েছি। তাই এটা বুঝতে হবে, ধর্মটাকে আমাদের জীবনের সাথে ইস্তেমাল করতে হবে, নতুবা ধর্ম টেস্ট বোঝা যাবে না। আজকে দেখবেন সকলেই এই মাছ মাংস ফার্স্ট ক্লাস প্রোটিন এর উপরে এত ভক্ত, তারা এটা না হলেই যেন চলে না, সব ব্যাপারেই মাছ মাংস একবারে ছড়াছড়ি। কিন্তু আজকে বিজ্ঞান কি বলছে, যদি পত্রিকা টত্রিকাগুলো পড়েন দেখবেন সেখানে বলছেন যে এই যে ফার্স্ট ক্লাস প্রোটিন কাদের বলে না, দোজ প্রোটিন হুইচ ইজ কামিং ফ্রম দ্য অ্যানিম্যাল সোর্সেস, যেগুলো অ্যানিম্যাল থেকে আসে সেগুলোকে বলে ফার্স্ট ক্লাস প্রোটিন। এগুলো খেলেই কি হচ্ছে না, পিটিউটারি গ্ল্যান্ডের হাইপার ফাংশন হচ্ছে। মাথার একটা গ্ল্যান্ড আছে তাকে বলে পিটিউটারি গ্ল্যান্ড, আর গলায় একটা গ্ল্যান্ড আছে তাকে বলে থাইরয়েড গ্ল্যান্ড, এটা হাইপার ফাংশন হচ্ছে। ফলে এমন চেহারা হচ্ছে যে একটা রিক্সায় বসে ছেলেটাই বসার জায়গা পায় না, তো ছেলের বাপ কোথায় বসবে, ছেলেটাই তো বসার জায়গা পায় না। এইরকম হাল, এরকম সব চেহারা বানিয়ে ফেলছে, সব ফার্স্ট ক্লাস ফুড রাস্তার ধারে বিক্রি হচ্ছে, এইগুলো খাচ্ছে। সুতরাং এই খাদ্য খাবার সবটা বুঝতে হবে, বিজ্ঞানটা না বুঝলে ধর্মের খুব একটা স্বাদ পাওয়া যাবে না। এই ধর্মের স্বাদটা যদি বোঝা যায়, আমাদের দেখবেন এই যে সুভদ্রা যে বইটা পড়ছিলেন সেখানে বলছেন যে সেবাটা হচ্ছে আসল কাজ, সেবা। আমরা দেখবেন সবাই এই সম্পত্তিশালী হতে চাই, পয়সাশালী হতে চাই, সেটা ঠাকুরের একটা বাণী আছে, সেটা হচ্ছে যে এরকম একটা বাণী যে সেবায় চেতন ধন, ইষ্টে চেতন ব্যক্তিত্বটা, মন্ত্রে চেতন মন, ইষ্টভীতে দীক্ষা চেতন, সেবায় চেতন ধন। সেবাটা যদি দিতে জানেন তবেই ধনটা চেতন হয়, তবে ধনশালী হওয়া যায়। আমরা প্রত্যেকে ধনশালী হতে চাইছি, কিন্তু এটা বিসমিল্লাহ গলদ একটা ফাঁক থেকে যায়, সেই ফাঁকটা আমরা ভরাট করতে পারি না। বাড়িতে একটা লোকজন আসলেই দেখবেন, মায়েরা অপরাধ নেবেন না, অনেক বাড়িতে দেখি যে মুখটা গম্ভীর হয়ে যায়, মুখটা একটু ভারী হয়ে যায় বাড়িতে লোকজন আসলে। আজকে আমরা বাড়ি এসেছি, সুভদ্রার বউ দুপুরবেলা থেকে একবারে লুচি টুচি তরকারি করে রেখে দিয়েছেন, দাদাদের ঘরে এনেই খাওয়াতে হবে। এরকম বললাম যে খাবো না, সে সত্য খাওয়াতেই হবে। আমি তো আর খেয়ে ঘুমোতে পারবো না, আমাকে তো এখানে যেই এখন প্যাচার পারতে হবে, তা আপনি এরকম এত খাওয়ালে হবে কি করে? সে কথা শোনে কেটা, সে খাওয়াবেই আর কি। বলছেন আমি দুপুরবেলা কষ্ট করে করেছি, এটা খেতেই হবে আপনাদের। তো এইরকম এই সেবা দেওয়ার মন আমাদের খুব সৌভাগ্য, জানেন তো, যে আমাদের এই মনস্তত্ত্ববিদরা বলছেন, মায়েদের কথা একটু বলি, এই জগতে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু, গন্ধ সুনির্মল। এই কি সুন্দর করে কবি লিখছেন, এই জগতে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু, গন্ধ সুনির্মল। মনস্তত্ত্ববিদরা বলছেন যে আমাদের দেশের মায়েদের এরকম ভাব,
বলছেন তাদের কিরকম মজা জানো, তারা নাকি খেয়ে সুখ পায় না, তারা খাইয়ে সুখ পায়, মানুষকে খাইয়ে সুখ পায়। এই যে মায়েরা বসে আছেন, আবার সেখানে কবি বলছেন বঙ্গের বধূ বুক ভরা মধু জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে জল আসে ভরে। চোখে জল আসে যায় ভরে, তা সত্ত্বেও খবরের কাগজ খুললে দেখবেন কোথায় কোথায় ধর্ষণ হচ্ছে। কি করে হয় না, সেখানে কোথাও একটা বিসমিল্লাহ গলদ হয়ে যাচ্ছে। সেই গলদটা কিরকম, সেটা পোশাকে আশাকে চলনে চরিত্রে। এই যে আমরা বলি না যে শিক্ষা বিদ্যা বিনয়ন দদাতি, বিদ্যার যদি বদহজম হয় তাহলে কিন্তু মুশকিল হয়। বিদ্যা তখন আর বিনয় দান করে না, তখন বিকৃতি দান করে। ওই খুব শিক্ষিত বৌমা তিনি এসেছেন, এসে বলছেন যে তার মা এসেছেন, তার শাশুড়ি মা খুব অসুস্থ, অনেকদিন ধরে শাশুড়ি মা অসুস্থ, তো বেয়ান এসেছেন, মেয়ের মানে বৌমার মা তিনি দেখতে এসেছেন আর কি বেয়ানকে। তো দেখতে এসে যেই বাড়িতে এসেছেন, মেয়ে তো তাড়াতাড়ি করে গিয়ে মাকে চুপ করে একটা প্রণাম করলো। মা এমনি চিবুকটা ধরে একটু আশীর্বাদ করলো, চুপ করে একটু চুমু খেলো, খেয়ে একটু আশীর্বাদ করলো। আর বলছেন, মা এসে বলছেন যে একলা ঘরের গিন্নি হলি মা, কারণ শাশুড়ি তো এবার যাবে, অক্কা পাবে, বলছে একলা ঘরের গিন্নি হলি মা। তো বৌমা বলছে দাঁড়াও দাঁড়াও, নিঃশ্বাসে বিশ্বাস নেই, এখনো পা দুটো নড়ছি, নিঃশ্বাসে বিশ্বাস নেই, এখনো পা দুটো নড়ছি, এইরকম অবস্থা। তারপরে দুদিন পরেই শাশুড়ি মারা গেল। তো বৌমা বলছেন শাশুড়ি মূল সকালে, খেয়ে দিয়ে যদি বেলা থাকে কাঁদবো আমি বিকালে। এইটাতে হয় কি, এটা শুনে কি মনে হলো আমাদের, না এটাতে মনে হয় বিদ্যা বিনয়ন দদাতি, এটা নয়, বিদ্যা মানুষকে বিকৃত করে দিয়েছে। তাই বিকৃত শিক্ষা আমরা লাভ করতে চাই না। আমরা কি চাইবো, ঠাকুর আমাদের কি শিখাচ্ছেন, ঠাকুর আমাদের বলছেন মায়েদের এমন দ্বারা হতে হবে, এমন দ্বারা হতে হবে মায়েদের, মায়েরা যদি সংসার ছেড়ে 5 দিনের জন্য 7 দিনের জন্য 10 দিনের জন্য যদি কোথাও যায়, খাঁচার পাখিটা ছটফট করতে থাকবে, কুকুরটা ঘেউ ঘেউ করে পথ অবরোধ করে দাঁড়াবে, বেড়ালটা এসে তোমার পা আঁচড়াতে থাকবে, তবেই তুমি মেয়ে। বলছেন তোমার শাশুড়ি মা তার ঘোমটার আড়ালে চোখ মুছতে থাকবে। বৌমা বাপের বাড়ি যাচ্ছে 10 দিনের জন্য, শাশুড়ি মার ঘোমটার আড়ালে চোখ মুছতে থাকবে, শ্বশুর মশাইয়ের চোখ দুটো ছলছল করে উঠবে, তবেই তুমি মেয়ে, তবেই তুমি মা, তবেই তুমি সতী। এই জায়গাটা নেই বলে আজকে খবরের কাগজ খুললেই দেখবেন এই ধর্ষণ হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, কত কি হচ্ছে। এখন এই বোধগুলো আমাদের বজায় নেই। তাই ঠাকুর এক জায়গায় বলছেন, লেখাপড়া শিখলি কত, বোধ তো কিছু ফুটলো না, স্মৃতির বলদ হয়ে রলি, এক মুঠো ভাত জুটলো না। এই স্মৃতির বলদ হয়ে থাকলে হবে না। এখানে ওই তাদের ঘরে লেখাপড়া শিখে তাদের ঘরে প্র্যাকটিক্যাল মানুষ হয়ে উঠতে হবে। আপনি রাত 10টার সময় 11টার সময় রাত 12টার সময় একা রাস্তা দিয়ে হাঁটবেন কেন, যাবেন কেন? আমি দেখেছি আমার বর্ধমানে একটা চেম্বার ছিল, এখন আর আমি সেখানে যেতে পারি না। আমি একদিন যেতাম সেখানে, সপ্তাহে একদিন। সেখানে আমার 100 রুগী হতো, 100 বেশিও হতো, কিন্তু 300 লোকের সমাগম হতো। 300 লোক, রুগী কিন্তু 100, আর 300 লোক হতো। কেন হতো? সেদিন ফুচকাওয়ালা টুচকাওয়ালা এসব বাদামওয়ালা টাদামওয়ালা ওই আমার চেম্বারের সামনে এসে বসতো টসতো, তারা বিক্রি হতো তাদের। 300 লোক আসতো কেন? যে বর্ধমান চেম্বারে ওখান থেকে গ্রামের মানুষরা তো আসে, চতুর্দিকে যে গ্রাম আছে সেই গ্রামের মানুষরা আসে। হয়তো বাড়ির একটি বউ আসলো, তিনি তার ননদকে সঙ্গে করে নিয়ে আসলো। ননদটা আমার পেশেন্ট নয়, পেশেন্ট হচ্ছে বউটি আমার পেশেন্ট। ননদকে সঙ্গে করে নিয়ে আসলো। আবার তার হাজবেন্ড সাইকেলে করে আসলো ডাক্তারকে ব্যাপারটা রিলে করার, ডিটেলস করে বলার জন্য। তার হাজবেন্ড আসলো, হাজবেন্ড তো আমার পেশেন্ট নয়। তাহলে একটা রুগী কিন্তু 3টে লোক। তা 100 রুগী দেখলে আমি দেখেছি 300 350 লোকের সমাগম হতো। তা এই জায়গাটায় আজকে হারিয়ে গেছে। আজকে হাম দো হামারা দো হয়ে গেছে, আর তুমি মিলিটারি তো আমি মিলিটারি, এইরকম একটা ভাব এসে গেছে যে তুমি মিলিটারি তো আমিও মিলিটারি। এখন আর পুরুষ নারীর কোনো ফারাক নাই, পুরুষ নারীর কোনো ফারাক নাই। একটা জায়গা কিন্তু মানতেই হবে, মায়েরা আমাদের থেকে আরো বেশি ক্ষমতাশালী, আরো বেশি শক্তিশালী। বলছেন যে নারী কিন্তু অবলা নয়, নারী মহাশক্তিময়ী, এক হাতে তার সুদার বাড়ি, আর একটি হাত অসুর জয়ী। দেখেছেন কেমন করে অসুরকে জয় করছে? এক হাতে তার সুদার বাড়ি, আর একটি হাত অসুর জয়ী। তাই এই মায়েদের এত ক্ষমতা, তা সত্ত্বেও আজকে দেখি এইসব বলে নারী স্বাধীনতা চাই। নারী স্বাধীনতা আর চাই না। নারী স্বাধীনতা, নারীরা অটোমেটিক স্বাধীন হয়েই যাচ্ছেন, খালি সেইটাকে একটু ঘষে মেজে ঠাকুরের রঙে রাঙাতে হয়।
একটু ওই বলছেন না চারণ কবি মুকুন্দ দাস, জাগো 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 লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল। এই মায়েদের জাগতে হবে, এই মায়েদের জাগতে হবে, আরো জাগতে হবে। মায়েরা যদি ঠিক মতন জাগেন তাহলে দেখবেন, আমি ওইদিকে যাব না, আজকে দেখবেন, আজকের দিনটা দেখবেন কিরকম হয়, যে সবাই ছেলে মেয়েদের মানুষ করার জন্য কতখানি চিন্তিত, কতখানি ছোটাছুটি করছেন, যে কি করে ওই ছেলেকে মানুষ করব। ওই মায়ের ইচ্ছা ইঞ্জিনিয়ার, বাবার ইচ্ছা ডাক্তারি, জেঠু বলেন উকিল হও, কাকু বলেন মাস্টারি, আমি তো ভেবেই কেউ আমাকে বললো না খোকা মানুষ হ, এ কথাটা কেউ বললো না, খোকা মানুষ হ এটা কেউ বলছে না। ওই বাবার ইচ্ছা ইঞ্জিনিয়ার, মায়ের ইচ্ছা ডাক্তারি, আর জেঠু বলছে না তুমি মাস্টার হও, বাবা বলছেন, কাকু বলছেন মাস্টারি করো, জেঠু বলছেন ওকালতি করো, এইরকম এক একজন এক এক রকম বলছেন। কিন্তু এই মানুষ হওয়ার যে মরকজ, এইটা আমাদের কেউ শিখালো না। এই মানুষ হওয়ার মরকজ আছে একটা, সেই বলছেন মায়েদের কি ঠাকুর কি বলছেন, বলছেন যে সুসন্তানের জননী হওয়ার জন্য কি চাই, কি করতে হয়, বলছেন একটাই ছোট্ট টুক, লক্ষ কাজের মধ্য থেকেও স্বামীর সোহাগ ভরে, কোন ফাঁকেতে সময় করে স্বামীর তোয়াজ করে। ছোট্ট টুক বলছেন লক্ষ কাজের মধ্য থেকেও, ঠাকুরের বাণী ছড়া সাহিত্যে ঠাকুরের বাণীটা লেখা আছে, বলছেন যে লক্ষ কাজের মধ্যে থেকেও স্বামীর সোহাগ ভরে, কোন ফাঁকেতে সময় করে স্বামীর তোয়াজ করে। এই স্বামী, এইটা হচ্ছে সুসন্তান লাভের একটি মাত্র রাস্তা। আর সেখানে যদি বলি তুমি মিলিটারি তো আমি মিলিটারি, তাহলে তো হয় না, তাহলে এই সুসন্তান আর পেটে আসার জায়গা পায় না, সুসন্তান তখন আসার জায়গা পায় না। তাই এই সুসন্তানের আশায় সেই মা গেছেন, শ্বশুর বাড়ি গেছেন, তখনও সন্তান হয়নি, শ্বশুর বাড়িতে গিয়ে কবিতা লিখছেন সেই মাটি, তিনি লিখছেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। তখনও সন্তান হয়নি, তিনি শ্বশুর বাড়িতে গিয়ে এরকম কবিতা লিখছেন। সেই মাটির নাম হচ্ছে কুসুম কুমারী দেবী। সেই কুসুম কুমারীর গর্ভে যখন সন্তান আসলো, সেই সন্তান বড় হলো, মানুষ হলো, তার নাম কবি জীবনানন্দ দাস। কবি জীবনানন্দ দাসের মা হচ্ছেন কুসুম কুমারী দেবী। তাই তিনি সেই যখন সন্তান হয়নি, নতুন বউ শ্বশুর বাড়িতে গেছেন, তখন লিখছেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এরকম এই মানসিকতা। ওই এক জায়গায় বলছেন না, মা ছেলে জিজ্ঞাসা করছে মাকে, মা তুই আমায় কোথায় পেলি? মা বলছে তুই আমার বুকে ইচ্ছা হয়েছিলি, তুই আমার বুকে ইচ্ছা হয়েছিলি। তাই মায়েদেরকে খুব সাবধান, মায়েদেরকে তৈরি হতে হবে, মায়ের মতন তৈরি হতে হবে। তাই এটা যদি না হয় তাহলে ওই বিসমিল্লাহ গলত থেকে যাবে, একটা ফাঁক থেকে যাবে, ওই ফাঁক থাকলে কিন্তু কিছু হবে না। তাই ওই গল্প আছে যে জজ সাহেবের মাথায়, সেই তখন তো এরকম পাকা ছিল না, এরকম ইলেকট্রিক্যাল পাকা ছিল না, তখন সেই দড়ি দিয়ে জানলার পিছন থেকে দড়ি দিয়ে একজন টানতো, আর একটা ঝালোরওয়ালা পাখা জজ সাহেবের মাথায় হাওয়া হতো। আর জজ সাহেব ওই জজ কি কি রায় দিচ্ছে সেই সব গিয়ে রাত্রিবেলা বউয়ের পাশে শুয়ে বউকে কুটকুট কুটকুট করে কথাগুলো বলতো, বউকে গল্পগুলো বলতো। আর বউ মনে মনে একটা পোষণ করতো, আমাদের যদি ওরকম একটা ছেলে হয়, আমাদের যদি ওরকম একটা ছেলে হয় তাহলে খুব ভালো হয়, তাহলে খুব খুশি হব আমরা, খুব সুখী হব আমরা। পরবর্তীকালে সেই তার ছেলে হলো, ছেলে জজ হলো। তাই ওই যে বলছেন না রবীন্দ্রনাথ, মা তুই আমায় কোথায় পেলি, বলছে তুই আমার বুকে ইচ্ছা হয়েছিলি। তাই মায়েদের হাতে আসল হ্যান্ডেল, আসল হ্যান্ডেলটা হচ্ছে মায়েদের হাতে। পুরুষ তো পূরণকারী, তিনি পূরণ করবেন, এদিক ওদিক থেকে আঁচড়ে মুচড়ে নিয়ে আসবেন, কিন্তু মায়েদের হাতে আসল হ্যান্ডেল। বলছেন যে যে সংসারে গিন্নি গিন্নিপনা জানে, সে সংসারে কারো মনোকষ্ট থাকে না। মাঝিতে হাল ধরিতে জানিলে নৌকা যাত্রীদের ভয় কিসের? তাই মায়েদের হাতে কিন্তু হ্যান্ডেল, মায়েরা যদি হ্যান্ডেলটা ধরতে পারেন, বলছেন যে সংসারে গিন্নি গিন্নিপনা জানে, সে সংসারে কারো মনোকষ্ট থাকে না। মায়েরা এই যদি ঠিক মতো গিন্নিপনাটা শিখতে পারেন। তাই ঠাকুরের এক জায়গায় বাণীতে আছেন, কত অল্পে কত বেশি পোষণ দিতে পারিস, গৃহিণীপনার টুকটাকে তুই ঠিকই মনে রাখিস। এই কত অল্পে কত বেশি পোষণ দিতে পারিস, গৃহিণীপনার টুকটাকে তুই ঠিকই মনে রাখিস। এখানে শ্যামদা বসে আছেন, আমার বিষ্ণুদা বসে আছেন, আমার ঋত্বিকের ছেলেরা, এই বাড়ি থেকে আমার দীক্ষা হয়েছিল। আমরা আজকে প্রায় 30 বছর আমরা 3 ভাইয়ের মতন আমরা চলছি। আমি
একবারে মানে মায়ের পেটে ভাই নয়, কিন্তু আমরা এইভাবে চলছি। এটা সুবোধটা খুব ভালো করে জানেন, আমরা একবারে মায়ের পেটে ভাইয়ের মতনই আমরা চলছি। একবার ওনাদের বাড়িতে সৎসঙ্গে গেছি, সৎসঙ্গে গিয়ে দেখছি পিছনে ওনার স্ত্রী বসে ছোট ছোট করে আলু কুটছি। আমি কি ব্যাপার, আলু কি হবে? বলছি ঘুগনি করেছি, যা লোক এসেছে মনে হচ্ছে ঘুগনি কম পড়ে যাবে, তাই একটু আলু ভেজে মিশিয়ে দিতে হবে, ঘুগনিটা বাড়াতে হবে। দেখুন ঠাকুর কি তুক শিখিয়েছেন আমাদের, বলছেন কত অল্পে কত বেশি পোষণ দিতে পারিস, গৃহিণীপনার তুকটাকে তুই ঠিকই মনে রাখিস। এই হচ্ছে গৃহিণীপনার তুক। তাই মায়েদের হাতে আসল হ্যান্ডেল, তাই মায়েরা সেইভাবে তৈরি হতে হবে, সেইভাবে ঠাকুরের রঙে রাঙিয়ে প্রত্যেকটা মানুষ যাতে খুশি হয়, প্রত্যেকটা মানুষ যাতে সেবা পায়, এই রকম বলছেন। একই সুন্দর করে বলছেন যে যে ওই শিকারী জন্তু দেখেছিস, ঝোপের পাশে যেমন বসে থাকে, কেউ পাশ দিয়ে ঝপ করে ধরে ঘাটটা মোটকায়, তাকে মেরে খেয়ে ফেলে, ঠিক তেমনি পরিবারের মানুষদের এরকম হতে হবে যে কি করে মানুষের একটু সেবা করা যায়, কি করে মানুষের, আজকে কানাইদা আসবে, আজকে বিষ্ণুদা আসবে, আজকে আর দুপুরবেলা রেস্ট নয়, ছেলেকে বলে বলে শিগগিরই তুই তুই ময়দা দিয়ে যা, এখানে আমাকে এখন লুচি বানাতে হবে, আমি লুচি বানিয়ে ওদের সেবা দেবই। এইরকম একটা, এই যে মায়েদের একটা কৌশল, এইটা খুব সুন্দর ব্যাপার। এটা আমার দেখে বুক ভরে যায়, মনে হয় যে বঙ্গের বধূ বুক ভরা মধু, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে জল আসে ভরি। তাই এই যে এই কথাগুলো যদি আমরা একটু জানি, আর ঠাকুর যেমন যেমন ভাবে আমাদের বলেছেন, যেমন যেমন ওই যে দেখবেন আজকে স্মৃতিতর্পণ, এই স্মৃতিতর্পণের কথা একটু বলি। আমাদের মানুষরা যখন চলে যান, প্রিয়জন যখন চলে যান, তখন তো আমাদের মন খুব ভারাক্রান্ত হয়ে ওঠে, তখন আমরা কাঁদতে থাকি, আমরা দুঃখ করি, কষ্ট করি, কিন্তু শুধুমাত্র তার দেহটাই নাই, কিন্তু তিনি আজকে এখানে কোথাও না কোথাও ঘুরঘুর করছেন, তার আত্মা এখানে আছেন, সে আত্মা কখনো চলে যায় না। শান্তিদির বলে একজন ছিলেন, শান্তির মা, ঠাকুর বলতেন শান্তির মা, শান্তির মা, অনেক জায়গায় আলোচনা করতে দেখবেন শান্তির মার কথা লেখা আছে। সেই শান্তির মার কথা যদি বলি তো বলে শেষ করা যাবে না, আজকে সেই জায়গাটায় আসবো না, তবু একটুখানি পাঠ পর্ব বলে নিই। শান্তির মা যখন আমাদের প্রথম ঋত্বিক, যেন ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, সৎসঙ্গের প্রথম ঋত্বিক ত্রৈলোক্যনাথ চক্রবর্তী যখন ঘুরে দীক্ষা দিচ্ছেন, এক জায়গায় গিয়ে শুনছেন যে এখানে একটি মা, তিনি বাল্য বিধবা, অল্প বয়সী বিধবা হয়েছেন, দুটো ছোট ছোট ছেলে নিয়ে তিনি বিধবা হয়েছেন। তো সেই মানুষটি খুব কষ্টে আছেন, তো তিনি ত্রৈলোক্যনাথ সেই বাড়িতে গেলেন, সেই বাড়িতে গিয়ে সেই মাটির সঙ্গে পরিচয় করে সেই মাটিকে দীক্ষা দিলেন, দিয়ে বলছেন যে মা, আপনার যত দুঃখের কথা, কষ্টের কথা, এই যে এতক্ষণ ধরে আপনি আমাকে বললেন, রোজ ইষ্টবিধি করবেন, যখন আপনি ঠাকুরকে বলবেন এই কথাটা, রোজ বলবেন, বাবা কি বলবো, আমাকে তো সন্ধ্যাবেলা হলেই একবারে পায়খানা পেচ্ছাপ বন্ধ করে ওই ছেলে দুটোকে নিয়ে ঘরে দরজা বন্ধ করে আমাকে ঘরে ঢুকে পড়তে হয়, না হলে আমার প্রতিবেশীরা আমার উপরে নানান রকম ভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করে। তাই আমি একবারে সন্ধ্যা হতে না হতেই আমি পায়খানা পেচ্ছাপ সব সেরে সব করে একবারে দরজা জানলা বন্ধ করে আমি ঘরে ঢুকে পড়ি, আমি ভয়ে আর রাত্রিবেলা ঘর থেকে বেরোতে পারি না। বলছি বলবেন ঠাকুরকে বলবেন, আপনি যখন ইষ্টবিধি করবেন তখন ঠাকুরকে বলবেন, রোজ বলেন সেই মাটি। হঠাৎ একদিন রাত্রে বাথরুমে উঠেছেন, উঠে দেখেন একদম অনেক বড় বাড়ি, আর ওইখানে যে গেট, সেখানে একটা সাদা কাপড় পরে একটা মানুষ এরকম করে দাঁড়িয়ে আছেন, একটা মানুষ এরকম করে পিছন ফিরে দাঁড়িয়ে আছেন, বুকটা ছ্যাক করে উঠেছে। আপনি ভাবলেন যে একটা ধবধবে সাদা ধুতি পরে এরকম গায়ে দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, বলছে একটা মানুষ তো বটে, একটা বেটা ছিল তো, পুরুষ মানুষ তো বটে। বলে উনি গেলেন, গিয়ে বাথরুম টাথরুম করে এসে আবার ঘরে ঢুকে পড়লেন। এরকম একদিন নয়, একাধিক দিন, অনেক দিন এরকম দর্শন করেছেন, দেখেছেন। হঠাৎ ঘুরতে ত্রৈলোক্যনাথ আবার যখন আসলেন, এসে বলছেন, মা ভালো আছেন? ঠাকুরকে সব কথা জানাচ্ছেন? বলছে, হ্যাঁ বাবা জানাচ্ছি, কিন্তু জানেন এই যে দীক্ষা নেওয়ার পর না, এই বাড়িতে আমার রাত্রে একজন লোক এসে দাঁড়িয়ে থাকে। বলে, আপনি তাকে কথা বলেন না কেন? বলে, না আমার সাহস হয় না, আমি কথা বলতে পারি না, আমার তখন বাঘ বন্ধ হয়ে যায়, কথা বন্ধ হয়ে যায়, আমি অনেকদিন চেষ্টা করেছি কিন্তু কথা বলতে পারি না। বলে, ঠিক আছে, ও আপনি দেখেন তো, দেখেন, কোনো ভয় নাই, আপনার তো কোনো ক্ষতি করছে না? বলে, না কোনো ক্ষতি করছে না। বলে, ঠিক আছে, আপনি কিছু ভিক্ষা শিক্ষা দেন, ঠাকুরের উৎসব হবে যাবেন। ভিক্ষা দিয়েছেন ত্রৈলোক্যনাথদাকে, 2 টাকা বাড়ানা ভিক্ষা করে জোগাড় করেছেন, নৌকো ভাড়া লাগবে 2 টাকা বাড়ানা, 2 টাকা বাড়ানা জোগাড় করে যখন পাবনা আশ্রমে যাচ্ছেন, সব লোক গিয়ে ওরকম গিয়ে ঠাকুরকে প্রণাম করছেন, উনিও যেতে যেতে ভাবছেন, হায় আমার পুরা কপাল,
আরে এই দেখার জন্য আমি এত কষ্ট করে 2 টাকা বানানো বিক্রি করে এখানে আসলাম, আরে এই লোকটাই তো আমার বাড়িতে দাঁড়িয়ে থাকে, এই লোকটাই তো আমার বাড়িতে থাকে। আমার ভাবছেন যে কোনোদিন তো দিনের বেলায় দেখিনি, রাত্রে দেখেছি, হতেও পারে না হতেও পারে, এরকম বলা যাচ্ছে না। তো বলছে না, এই লোকটাই আমার বাড়িতে দাঁড়িয়ে থাকে, আমার মনে হচ্ছে তাই, গরমটা ওই রকমই। এরকম ভাবতে ভাবতে যাচ্ছেন, সবাই গিয়ে প্রণাম করেছেন, উনিও গিয়ে প্রণাম করেছেন। প্রণাম করে যে উঠেছেন, ঠাকুর বলছেন বুঝেছ, ওহে যা দেখো তাও যা, আর এহেনে যা দেখতেছো সারা মাল সব একই, ও মাল সব একই। ঠাকুর বলছেন সরোজিনী ঘোষ মা, শান্তির মা, ওনার নাম ছিল সরোজিনী ঘোষ, সরোজিনী ঘোষ মা হাউ হাউ করে কেঁদে দিয়েছেন। বলছেন আপনি আমার বাড়িতে এরকম পাহারা দেন, বলে কি করবো, তুই তো রোজ ইষ্টবৃত্তি করিস আর কেঁদে কেঁদে বলিস, তাই আমাকে পাহারা দিতে হয়, আমার খুব কষ্ট হয়, আমি আর পারি না, তুই তো ছাওয়ার পাওয়া নিয়ে এখানে চলে আয়। সেই ছাওয়ার পাওয়া নিয়ে 2 ছেলেকে নিয়ে, অমূল্যদা এবং দুজনকে ছেলেকে নিয়ে চলে গেলেন ঠাকুরের আশ্রমে। পেটে একটা সন্তান, তখন একটা পেটে সন্তান, আশ্রমে গিয়ে সেই সন্তান প্রসব করলেন, একটা কন্যা সন্তান হলো, তার নাম হলো শান্তি। সেই শান্তির মা, শান্তির মা, সবাই সেই শান্তির মা বলতো। সেই শান্তির মা যখন, শান্তিজি যখন মারা গেল, তখন শান্তির মা অজোরে কাঁদছেন ঠাকুরের কাছে গিয়ে, আর ঠাকুর বলছেন, শান্তির মা কোমরে হাত দিয়ে ঠাকুর দাঁড়িয়েছেন, ঠাকুর বলছেন শান্তির মা, শান্তির মা তুই কাঁদছিস, শান্তির মা তুই কাঁদছিস, তোর মনে পড়ে নবদ্বীপের কথা, এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর এলাকা, আপনাদের এলাকা গৌরাঙ্গ, বলছেন তোর নবদ্বীপের কথা মনে পড়ে শান্তির মা, তোর মনে পড়ে? বলছেন না ঠাকুর, আমার তো কিছু মনে পড়ে না, আমার তো কিছু মনে পড়ে না। বলছে মনে পড়ে না নবদ্বীপের কথা, তুই গাড়ু গামছা বইতিস, মনে পড়ে? ভেবে দেখ, ভেবে দেখ, ভেবে দেখ, মনে পড়বে, ভেবে দেখ। আর নবদ্বীপের কথা মনে পড়ছে, গাড়ু গামছা বইছিস, মনে পড়ে না? বৃন্দাবনে রাস্তা ঝাড় দিতিস আর বলতিস এখন তোমাকে প্রণাম করবো না, দাঁড়াও ডুব দিয়ে আসি, ডুব দিয়ে এসে প্রণাম করবো, তোর মনে পড়ে না শান্তির মা? তুই মেয়ের চোখে কেঁদে ভেঙে পড়েছিস, তুই কেঁদে আকুল হচ্ছিস, তুই কোথা থেকে এসেছিস তুই জানিস? ঠিক আমরা জানি না আমরা কোথা থেকে এসেছি, আমরা জানি না আমরা কোথা থেকে এসে আজকে এখানে বসেছি, আজকে ঠাকুরের চরণ বন্দনা করছি, ঠিক এইটা আমরা জানি না। একদিন ঠাকুর ভুরুক 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 করে এরকম তামুক খাচ্ছেন, তামুক খেতে খেতে বলছেন, এই কেষ্টুদা লন্ডনের পথে কোথায় যাচ্ছে রে, কেষ্টুদা লন্ডনের পথে কোথায় যাচ্ছে রে। একজন বলছেন যে আপনি এইখানে বসে বসে, দেওঘরে বসে বসে আপনি কেষ্টুদাকে লন্ডনের পথে যেতে দেখছেন, কেষ্টুদা লন্ডনে কোথায় যাচ্ছেন? আমি ঠাকুর বলে হ্যাঁ তাই তো তাই তো তাই তো তাই তো বলে চুপ করে গেলেন। কিরণদা সেখানে ছিলেন, কিরণদা তাকে ধমক দিয়ে চুপ করো বলে কিরণদা তাকে ধমক দিয়ে বসিয়ে দিয়ে ঠাকুরকে আবার তামুক দিয়েছেন, আবার টিকে দিয়েছেন, আবার তামুক চড়িয়ে ঠাকুরের সেই মমতাজটা আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন, আবার সেই মমতাজটা ফিরিয়ে নিয়ে আসছেন। আর কেষ্টুদা বলছেন ঠাকুর আপনি যে কি বলছিলেন ঠাকুর, ওই কেষ্টুদা কোথায় যাচ্ছে, আপনি কি যেন বলছিলেন ঠাকুর, আপনি ওই কি যেন লন্ডন বলছিলেন না ঠাকুর, কি যেন একটা বলছিলেন, তার ওটা কেটে গেল, আপনি ওটা একবার বলুন, ঠাকুর হঠাৎ করে বললেন এই কুতুন কোথায় রে? কুতুন হচ্ছেন কেষ্টুদার ছেলে। কুতুন কোথায় রে? বলে কুতুন তো লন্ডনে ডাক্তারি পড়তে গেছে। বলছে ওই দেখ শালা কেষ্টুদা, ওই সন্তানের টানে ওই লন্ডনের ছেলের কাছে যাচ্ছি, আমি দেখলাম লন্ডনে কেষ্টুদা ওখানে হাঁটছে লন্ডনের পথে। ঠিক আমরা জানি না যে কোন জায়গা থেকে আমরা কোন জায়গায় এসে পৌঁছেছি। আবার যদি কোনোদিন সময় থাকে আবার আসবো, কথা বলবো। এরপরে আমার সত্যিও বিষ্ণুদা আছেন, সুবোধদা আছেন, তারা একটু করে কথা বলবেন। আমার আবার যদি কোনোদিন সুযোগ হয়, তাই আমাদের ঘরে ঠিক সেই জায়গাটায় রাঙাতে হবে। জানবেন বিধির বিধানে প্রথম জীবনে সকলেই থাকে কাঁচা, লক্ষ্যটা যদি স্থির হয় তবে সার্থক হবে বাঁচা। আমাদের এই লক্ষ্যটা যদি স্থির হয়, একদিকে যদি লক্ষ্য হয়, কি আজকে শুনলাম এখানে এসে যে ভোরবেলা উঠে সুবোধদা ইষ্টবতী জমা দিতে গেছেন, চা পর্যন্ত না খেয়ে। ইষ্টবতীর দিন, ইষ্টবতী ইষ্টকেই দিস, ওই রকম করিস না তাই বঞ্চনা, তাকে বঞ্চনা করলে হবে না। একদম চা পর্যন্ত না খেয়ে চলে গেছেন ওই ইষ্টবতী। আবার দেখবেন অনেকে আমরা ইষ্টবতী ঘরে জমিয়ে রেখে দিয়েছি, সে 1 মাস 2 মাস 3 মাস 5 মাস পরে হয়তো ইষ্টবতী জমা দিতে গেলাম। এরকমটা করলে হবে না, ঠিক ঠাকুরের রঙে রাঙাতে হবে নিজেদের ঘরে। তাই ওই আমরা প্রথম জীবনে কাঁচা থাকলেও পরের জীবনটায় একটু একটু করে এগুতে হবে। প্রতিদিন একটু একটু করে অনুশীলন, প্রত্যেক দিন অনুশীলন করতে হবে। আর আমি আজকে সারাদিনে কতখানি ঠাকুরের মানুষ হয়ে উঠলাম। ঠাকুর বলছেন লেখাপড়া না জানলেও জান দেখবি ক্যাসান পেখম তুলে দাঁড়ায়,
ক্যালসান পেখম তুলে দাঁড়ায়। আমরা শুধু একটা জিনিস জেনেছি যে ছেলেগুলোকে বড় করতে গেলে বোঝা লেখাপড়াটা শেখাতে হবে। লেখাপড়া ছাড়াও তো অনেক লাইন আছে, অজস্র লাইন আছে, অজস্র লাইন আছে। সেই লাইনে ওই জন্য বলছেন যে সব স্কিমে একবার করে ফেলতে হয়, একবার গান, একবার নাচ, একবার আঁকা, হ্যাঁ, সব রকম স্কিমে একবার। তাই ওটা যদি না হয় তাহলে আপনি বুঝবেন কি করে তার ঝোঁক কোন দিকে, তার ঝোঁক কোন দিকে। সেটা ঝোঁক না বুঝে শিক্ষা দিলে পদে পদে বিপদ মেলে। এই ঝোঁক না বুঝে আপনার ছেলে সায়েন্স পড়ার যোগ্য নয়, আপনি তাকে সায়েন্সে ঢুকিয়ে দিলেন। আপনি আপনি জানেন ও খুব ভালো বাংলা বলতে পারে, ও বাংলা কইতে পারে, এরকম আপনি জানেন। আমি এরকম বহু ছেলে দেখেছি, বহু ছেলে দেখেছি। আমার কলেজে এসেছি, আমি দেখেছি ছেলেদের। আমি বলছি তুই ডাক্তারি পড়তে এলি কেন? বলছেন স্যার আমার সায়েন্স পড়তে ভালো লাগে না, আমার বাবা জোর করে আমাকে সায়েন্স পড়তে পাঠানো। জোর করে সে কি ডাক্তারি শিখবে? আর সেই ছেলে ডাক্তারি তো পাস করবেই, কারণ এখন শিক্ষা ব্যবস্থাটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, একবার ভর্তি হলে তাকে আমরা না পাস করিয়ে বার করতে পারবো না, ছাড়বো না, তাকে পাস করিয়ে বের করে দেবো। আর তার কাছে আপনারা ডাক্তারি করতে যাবেন, সেটাতে ডাক্তারি চিকিৎসা করাতে যাবেন। তাই বুঝে দেখুন, তাই সমাজের হালটা কোথায় দাঁড়ায়। তাই এই রকম পরিবেশের মধ্যে আমাদের ঘরে জায়গা করে নিতে হবে। আর সেই জায়গাটা করার জন্য সবসময় নামময় নামময় হয়ে থাকতে হবে। সবসময় নাম, সবসময় নাম, সবসময় নাম। একবারে দেখবেন ভুলে গেছেন, আবার জোর করে ধরতে হবে, ভুলে গেছেন আবার জোর করে ধরতে হবে। এই পাবনার মানুষরা এখনো নাকি তারা একজন একজনের সঙ্গে দেখা হলে বলে জয়গুরু চলছে তো, এই দুটো কথা বলে, জয়গুরু চলছে তো। আমরা এখানে শুধু জয়গুরু বলে ছেড়ে দিই, চলছে মানে নাম চলছে তো, এইটা কি নাম চলছে তো, এটা বলেন। সেই আমাদের এখন হাল হচ্ছে কিরকম জানেন? ওই একজন সেই গ্রুপভ্রাতা, তিনি ওই সন্ধ্যেবেলা খেয়ে দিয়ে ওয়েস্টার্ন প্যান্ডেল বলে একটা প্যান্ডেল আছে যেখানে এখন মনোমোহিনী ধাম, ওয়েস্টার্ন প্যান্ডেল, ওই ওয়েস্টার্ন প্যান্ডেলে তিনি গিয়ে সবে মাত্র নাক ডাকাতে শুরু করেছেন, নাক ডাকছে। হঠাৎ ঠাকুর বলছেন যে এই ওই মানুষটা কোথায় গেল রে? ওই সেই মানুষটাকে দেখে একজন মানুষের নাম বলে বলছেন উনি কোথায় গেল রে? বলছে ওনাকে তো একটু আগে দেখেছি। আর একজন বলছে হ্যাঁ ওনাকে আমি একটু আগে দেখলাম, ওনাকে তো আনন্দবাজারের দিকে যেতে দেখলাম, এরকম সবাই বলছে। বলছে খোঁজ খোঁজ খোঁজ। তাকে খুঁজে দেখা গেল তিনি ওয়েস্টার্ন প্যান্ডেলে শুয়ে ঘস করে নাক ডাকিয়ে ঘুমাচ্ছেন। তাকে গিয়ে বলা হলো শিগগিরই উঠুন, ঠাকুর আপনাকে অনেকক্ষণ ধরে খুঁজছেন, ঠাকুর আপনাকে ডাকছেন, শিগগিরই চলেন। তিনি ঘড়িটা এরকম দেখলেন, ঠিক সেই সময়, তখন যে সময়টার কথা বলছি তখন এরকম হাফাতা পাঞ্জাবি টাঞ্জাবি চালু হয়নি। তখন ওই লোকে সবাই একটা করে ধুতি পরতো, গেঞ্জি গায়ে দিত, ফুলাতা গেঞ্জি, হাফাতা নয়, ফুলাতা গেঞ্জি, আর হাতে একটা ঘড়ি থাকতো। এই যারা পুরনো মানুষ আছেন তারা জানবেন, হাতে একটা ঘড়ি। তিনি ঘড়িটা এরকম করে দেখলেন, দেখলেন 9:45 বাজছে। বলে 9:45 বাজছে, এখন ঠাকুর ডাকছেন? কেন ডাকছেন, কি জন্য ডাকছেন, ভালো করে জেনে আসেন। তিনি আবার ঠাকুরের কাছে গিয়ে বলছেন যে আপনি কেন ডাকছেন, উনি জানতে চাইছেন, উনি ওখানে ঘুমাচ্ছেন। বলছে সালা আমি ডাকছি, আবার কেন ডাকছি, কি জন্য ডাকছি? উঠায় নিয়ে আয়, টান মেরে উঠায় নিয়ে আয়। তাকে টান মেরে উঠিয়ে নিয়ে গেছেন, নিজে ঠাকুরের সামনে দাঁড় করেছেন। ঠাকুর আপনি আমাকে ডাকছেন? বলে হ্যাঁ, তোমাকে এক্ষুনি একটু বাজারে যেতে হবে। বলে বাজারে যেতে হবে? আপনার একটা বাণী আছে জানেন, শিবিগ্রহ মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে, সহন পটু করেই রাখি বিধি মাফিক চালাসটাকে। আমি একটু আগে গরম গরম খিচুড়িতে খ্যাটন দিয়ে সবে মাত্র নাক ডাকাতে শুরু করেছি, আর আপনি এখন আমাকে বলছেন বাজারে যেতে? ঠাকুর দেখে বলে বলছে সবাই কয় কি, যা বলি তার করো, এক্ষুনি যাও, ওখানে বাজারে যাও। বলছেন চাউনি তোমার মিষ্টি করো, মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করে মোচাও সবার কথা। ঠিক এই অবস্থা আমাদের। তোমার কথা তো তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। এই যে তোমার পূজার ছলে আমরা তোমাকে ভুলে থাকছি, এই ভুলে থাকা নয়, সব সময় নামময় হয়ে থাকতে হবে, সব সময় নামময়। একদম নাম যদি কোনো রকমের ফাঁক হয়েছে তাহলেই খুব মুশকিল। সেটি অনেক ছোট ছোট ছেলে পড়ে আছে, বাচ্চারা আছে, তাদের উদ্দেশ্যে একটা গল্প বলে আমি আজকের কথা শেষ করব। এরপরে সভাপুরোহিত আছেন, সুভদ্রা আছেন, এরা সব বলবেন। তা সেই হচ্ছে যে একটা ব্যাঙ, একটি সাপ 3 দিন ধরে অভুক্ত হয়ে রয়েছে, একটা আহার জুটছে না। অনেক কষ্ট করে একটা ব্যাঙ ধরেছে, একটা কোলা ব্যাঙ ধরেছে। একবারে সে কোলা ব্যাঙ, সে তো পেট ফুলিয়ে একবারে ক্যাঁকো করে ডাকছে। আর সেই সাপটা খেতে পাচ্ছে না, কিন্তু 3 দিন ধরে উপবাস হয়ে আছে। তাই সাপটা তার প্রভুকে বলছে, প্রভু 3 দিন খেতে পাইনি, 3 দিন পর একটা কোনো রকমের আহার ধরেছি, এটা যেন ফসকে না যায় ঠাকুর, এটা তুমি আমাকে দয়া করো, এটা যেন আমি খেতে পারি, আমার 3 দিন খিদে পেট জ্বলে যাচ্ছে। সাপটা তার প্রভুকে বলছে, আর ব্যাঙটা তার প্রভুকে বলছে, প্রভু আমাকে সাপে ধরেছে, আমার এই দেহটা কি সাপের পেটে যাবে, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে বাঁচাও। প্রভু বলেছেন মহা ফ্যাসাদে, কার কথা রাখেন?
ব্যাংকে বললো যে দেখো তুমি যেমন এরকম পেটটা ফুলিয়ে ক্যাঁকো করে ডাকছো, ডেকে যাও ডেকে যাও, থেমো না কিন্তু, থামলে কিন্তু তোমাকে গিলে খেয়ে ফেলবে। আর সাপকে বললো তুই তো মনে করি মুখটা ধরে আছিস, ধরে থাক, ছাড়বি না কিন্তু, ধরে থাক, ছাড়লেই কিন্তু লাভ দিয়ে পালাবে। কতক্ষণ আর ধরে থাকে, অনেকক্ষণ ধরে থাকছে। আর ব্যাংকটা তো ক্যাঁকো তার বহু বলেছে তুমি ডেকে যাও, থামবে না, সে ডেকেই যাচ্ছে ক্যাঁকো করে ডেকে যাচ্ছে। অনেকক্ষণ পরে সাপ বিরক্ত হয়ে কি বলছে, থাম না বেটা, বলে যেই থামতে বলেছে টুক করে লাফ দিয়ে পালিয়েছে। তাই থামলে মুশকিল, কখন প্রাণ বায়ু যে টুক করে লাফ দিয়ে পালিয়ে যাবে তার কোনো ঠিক নাই। তাই থামা চলবে না, সবসময় নামময় হয়ে থাকতে হবে। এই নাম এবং নাম অভেদ এবং অভিন্ন, এইটা যদি হয় তাহলে সর্ব থেকে ওই যে ঠাকুর বলছেন যেমনি আসুক আপদ বিপদ, যেমনি হোক প্রাণ, ইষ্টভীতি আনে সবার পরিত্রাণ। এই ইষ্টভীতি কিন্তু সবার পরিত্রাণ আনবে। তাই দীক্ষা নিয়ে ইষ্টভীতি করে, ইষ্টভীতি 30 দিনের দিন পাঠিয়ে নামময় হয়ে থাকতে পারলে যেমনি আসুক আপদ বিপদ, যেমনি হোক প্রাণ, এটা কোন রকম কোনো ভয় থাকবে না। আমরা একটা নিরাপদ জায়গায় থাকতে পারবো। এইটুকুন অনুভূতি আমার হয়েছে, এইটুকুন বোধ আমার হয়েছে, এইটুকুন বুঝতে আমি শিখেছি। কারণ আরেকটি ঘটনা বলে শেষ করি। দেখবেন ওই রবীন্দ্রনাথ গাইছেন, সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, তোমার মাঝে আমার প্রকাশ, তাই এত মধুর। যদি একবার আমার মাঝে তোমার প্রকাশ হয় তাহলে দেখবেন সবটাই মধুর মনে হবে, সবটাই ভালো লাগবে। আর বলছেন যে তোমায় আমায় মিলন হলে সকলেই যায় খুলে, বিশ্ব সাগর ঢেউ খেলায় ওঠে তখন দুলে। তখন বিশ্ব সাগর ঢেউ খেলায় উঠবে, তখন বিশ্ব সাগর ঢেউ খেলায় ওঠে তখন দুলে। এই তোমায় আমায় মিলন হলে, তোমার আর আমার মিলনটা করতে হবে। এই মিলনের মধ্যে কোনো ফাঁক রাখলে চলবে না, কোনো গ্যাপ রাখলে চলবে না। একবার ননীগোপাল দে বলে একজন মানুষ ছিলেন। এই ননীগোপাল দে স্বদেশী আন্দোলন করতেন। স্বদেশী আন্দোলন করতে করতে তিনি যখন এখান থেকে পুলিশের তাড়া খেলেন, কলকাতা থেকে পুলিশের তাড়া খেলেন, খুলনা চলে গেলেন। খুলনা থেকে একদম পাবনা গিয়ে সেখানে তার ভগ্নিপতি ছিলেন শশাঙ্ক শেখর দে, ঠাকুরের দীক্ষিত। শশাঙ্ক তাকে ধরে তিনি ওখানে ওই আশ্রমে দীক্ষা নিয়ে লুকিয়ে রইলেন। আশ্রমের মধ্যে লুকিয়ে রয়েছেন, কেউ কিছু বুঝতে পারছে না। হঠাৎ একদিন ঠাকুর জানতে পারলেন ও স্বদেশী আন্দোলন করার লোক। ঠাকুর ম্যাজিস্ট্রেটকে ফোন করে বললেন, আমার এখানে একজন স্বদেশী আন্দোলনের লোক লুকিয়ে আছে, আপনি কাল সকালে প্রার্থনার পর পুলিশ নিয়ে এসে ওকে অ্যারেস্ট করে নিয়ে যান। ননীগোপাল দেখে পরের দিন সকালে প্রার্থনার পর পুলিশ এসে ম্যাজিস্ট্রেট দলবল নিয়ে এসে অ্যারেস্ট করে নিয়ে গেলেন। ননীগোপাল দে বলছেন ঠাকুরকে, আপনি আমাকে ধরিয়ে দিলেন, আমার পকেটে রিভলভারটা নেই তাই, নইলে আপনার ঠাকুরালি বার করে দিতাম। ঠাকুর সেদিন বললেন, অনেক তো পাপ তাপ করেছিস, জানা 3-4 মাস একটু জেল খেটে আয়। বলছেন 3-4 মাস কি বলছেন, ওরা পেলেই তো আমাকে দ্বীপান্তর পাঠিয়ে দেবে, আমাকে কালাপানিতে পাঠিয়ে দেবে, সেখানে তো আমার পুলিশ থানা আমাকে ফাঁসিতে লটকে দেবে। আপনি কি বলছেন 3 মাসের কথা? বলছে আমি তো বলছি যা 3-4 মাস একটু জেল খেটে আয়। দমদম সেন্ট্রাল জেলে এনে রাখা হলো। 3 মাস 3.5 মাস পর তাদের এত মজা, ওই লকআপে ঢুকে, পাশের লকআপে বারিন ঘোষ রয়েছেন, অরবিন্দ ঘোষের ভাই বারিন ঘোষ। আর বারিন ঘোষ হচ্ছে ননীগোপাল দেব বন্ধু, দুজনে, একজন এই ঘরে একজন ওই ঘরে, দুজনে সারা রাত ধরে গল্প করছেন। দুই বন্ধু, ওই বন্ধু আর এই বন্ধু সারা রাত। কবে যে 3 মাস কেটে গেছে টের পায়নি, কবে 3 মাস পরে হয়ে গেছে। হঠাৎ দিন ঠাকুর ভোলানাথ সরকার বলে একজন দিল্লিতে উচ্চ পদে চাকরি করতেন, তাকে ডেকে বললেন, ভোলানাথ সরকারকে বললেন তুমি কলকাতায় যাও, গিয়ে ওই যারা স্বদেশী আন্দোলন করেছে, যারা থানায় ওখানে জেলে আটকানো আছে, তাদেরকে ছাড়াবার ব্যবস্থা করো। ভোলানাথ সরকার ভাবছেন আমি কি করে ছাড়াবো। ভোলানাথ সরকার ঠাকুরের কথা শুনে চলে এলেন 68 ওই বাড়িতে এসে উঠে, সূর্য সেন স্ট্রিটে ওখানে উঠে তিনি ভাবছেন যে আমি কি করে এদেরকে ছাড়াবো। সেদিন রাত্রে প্রচন্ড ঝড় বৃষ্টি হলো, দমদম সেন্ট্রাল জেলের একটা ছাদ ভেঙে পড়লো। ব্রিটিশ আইন ছিল যে দমদম যে কোনো জেলে এরকম অঘটন ঘটলে সমস্ত আসামি বেকসুর খালাস। ভোলানাথ সরকার যখন সকালবেলা উঠে খবরের কাগজটা দেখলেন, একদম লাফ দিয়ে গিয়ে ওখানে গেটের কাছে দাঁড়ালেন, লোক সেখান থেকে ননীগোপাল দেখে নিয়ে ঠাকুরের আশ্রমে চলে গেলেন। ননীগোপাল দেখে দীক্ষা তো নেওয়াই ছিল, আগে তো দীক্ষা নিয়েছিলেন। তারপরে ঠাকুর শস্ত্র এনে দিলেন, ঋত্বিকের পাঞ্জা দিলেন, জায়গা ঠিক করে দিলেন, বলছেন যাও চলে যাও, ওখানে গিয়ে তুমি ঋত্বিকই করো।
তুমি একদম ফুল টাইম ওয়ার্ক করো, ঋত্বিকই করো। রণগোপাল দে ওখানে ঋত্বিকই করছেন। পরবর্তীকালে এসে বলছেন, ঠাকুর ভাগ্যি দয়া করে জেলে পাঠিয়েছিলেন, এই মোটা পেনশনটা না হলে ঠাকুরের কাজ এত ভালো করে করতে পারতাম না। ওই জেল খাটার জন্য একটা মোটা পেনশন পাইতো, বলে ভাগ্যি দয়া করে ওই জেলে পাঠিয়েছিলেন, ওইটা না হলে ওই তোমায় আমায় মিলন হলে সকলেই যায় খুলে, বিশ্ব সাগর ঢেউ খেলায় ওঠে তখন দুলে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু।